চব্বিশের লোকসভা ভোটেও বিজেপির ভরাডুবি, এর জন্য ফের দলকেই নিশানা করলেন দিলীপ ঘোষ। বললেন ভোট করানো শিখতে হবে। এতে সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া, মানুষ সব শিখে জন্মায় না, শিখতে সময় লাগে। আমাদের অভিজ্ঞতা কম আছে, আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু ভোট করাতে জানি না। ভোট কি করে করাতে হয় সেটা জানতে হবে, শিখতে হবে। প্রত্যেক নির্বাচন থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে আগামী নির্বাচনে যাতে ভালো করা যায় তার চেষ্টা করব। দেখুন, বিজেপি নতুন পার্টি বলতে ইন দ্য সেন্স যে আমরা পশ্চিমবঙ্গে যে লড়াইয়ে এসেছি সেটা তো 2018 সাল 17 সাল এই সময় থেকে আসতে শুরু করেছে। তো স্বাভাবিকভাবে মানুষকে সব কিছু শিখতে সময় লাগে, মায়ের পেট থেকে তো সব শিখে আসে না। আমরা সময়ের সাথে সাথে অনেক কিছু শিখছি। 21-এর পর 24-এর লোকসভা ভোটেও বাংলায় ধরাশায়ী বিজেপি। আগের থেকে এবার লোকসভা ভোটে আসন সংখ্যা কমেছে, হেরে গিয়েছেন একের পর এক হেভিওয়েট পদ্মপ্রার্থী। সম্প্রতি কলকাতায় বিজেপির বর্ধিত রাজ্য কর্মসমিতির বৈঠক হয়। এই বৈঠকে সংগঠন নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির একাধিক নেতা। আপনি ভোট করাবেন কি করে? সাংগঠনিক দুর্বলতা আছে, তাই তো ভোট করাতে পারছেন। ওই সাংগঠনিক দুর্বলতাটাকে ঠিক করতে হবে। দিশা দেখাতে না পারলে পুরো ফেল করে যাবো। সাংগঠনিক বদলে নিশ্চয় দরকার আছে। কোন ব্যর্থ মানুষকে সবাই দেখতে পছন্দ করে না, নতুনদেরকে সুযোগ দিতে হয়। এবার দিলীপ ঘোষ মানলেন ভোট করানোয় তাদের অনভিজ্ঞতা রয়েছে। গতবারে আমাদের লড়াইয়ের ফলেতে 77 আমরা পৌঁছেছিলাম। আশা করেছিলাম 100 বেশি সিট পাবো, সরকার হয়ে যাবে। সাধারণ মানুষ বলেছিল, পুলিশ কর্মচারী ধরে নিয়েছিল আমরা জিতবো, কিন্তু হয়নি। তার মানে কোথাও আমাদের কাছে আমাদের অভিজ্ঞতা কম আছে, আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু ভোট করাতে জানি কি করে করাতে হয় সেটা জানতে হবে, শিখতে হবে। প্রত্যেক নির্বাচন থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে আগামী নির্বাচনে যাতে ভালো করা যায় তার চেষ্টা করব। এবার বাংলায় বিজেপি ধরাশায়ী হওয়ার পর এই দিলীপ ঘোষই সবার আগে সুর চড়ান। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটাও রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয়, সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। বেশ কিছুদিন ধরে অবশ্য দিলীপের মুখে প্রায় তালা। বুধবার বর্ধিত রাজ্য কর্মসমিতির বৈঠকেও দিলীপ ছিলেন নীরব। দীর্ঘ নীরবতার পরে রবিবার বাঁকুড়ার বিষ্ণুপুরে দিলীপ মুখ খোলেন। বিজেপির কর্মী সভায় তিনি স্বীকার করেন ভোট করানো শিখতে হবে। আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু ভোট করাতে জানি না। ভোট কি করে করাতে হয় সেটা জানতে হবে, শিখতে হবে। দেখুন, বিজেপি নতুন পার্টি বলতে ইন দ্য সেন্স যে আমরা পশ্চিমবঙ্গে যে লড়াইয়ে এসেছি সেটা তো 2018 সাল 17 সাল এই সময় থেকে আসতে শুরু করেছে। তো স্বাভাবিকভাবে মানুষকে সব কিছু শিখতে সময় লাগে, মায়ের পেট থেকে তো সব শিখে আসে না। আমরা সময়ের সাথে সাথে অনেক কিছু শিখছি। নিউজ 18 বাংলা। তৃণমূল করায় ক্যান্সার আক্রান্তকে সার্টিফিকেট দেননি বিজেপি সাংসদ। চাঞ্চল্যকর অভিযোগ বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের বাসিন্দাকে শেষমেশ সার্টিফিকেট দেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। আর এই নিয়ে তিনি বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি, পাল্টা সুর চড়িয়েছেন সৌমিত্র। तो मैं तो प्रधानमंत्री से पूछना चाहता हूं, क्या भारतीय जनता पार्टी में कोई इंसानियत नहीं बची है? क्या किसी इंसान की जिंदगी की कोई कीमत नहीं है? কীর্তি আজাদ ভালো নাটকে, সেই নাটককে কীর্তি আজাদকে জিজ্ঞেস করুন। এই তরজার পিছনে রয়েছে এমপি সার্টিফিকেট। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের মুইধারার বাসিন্দা সৈয়দ নজরুল ইসলাম তৃণমূল কর্মী, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার পিছনে জলের মতো টাকা খরচ হচ্ছে, জমিও বিক্রি করতে হয়েছে। কেমোথেরাপির জন্য লক্ষাধিক টাকার দরকার। অভাবের সংসারে আর পেরে উঠছেন না, তাই ঠিক করেন প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে সাহায্য পাওয়ার আবেদন করবেন। এর জন্য সাংসদের সার্টিফিকেট দরকার। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ এলাকাটি বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। অভিযোগ, বিষ্ণুপুরের বিজেপি সাংসদের থেকে ক্যান্সার আক্রান্ত সৈয়দ নজরুল ইসলাম সার্টিফিকেট পাননি। সাংসদের পিএ সাফ জানিয়ে দেন তৃণমূল কর্মীকে সার্টিফিকেট দেওয়া হবে না। এই পরিস্থিতিতে ক্যান্সার আক্রান্ত সৈয়দ নজরুল ইসলামের পাশে দাঁড়ান বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ। তিনি সার্টিফিকেট দেন।
ওষুধের যে দাম তার জন্য আর চালাতে পারছি না, সেটার জন্য আমি স্যারের সঙ্গে একটা সার্টিফিকেট নিতে এসেছি। কীর্তিরাজ তো খণ্ডঘোষের সাংসদ নন, তো বিষ্ণুপুর লোকসভার মধ্যে পড়ে, তো বিষ্ণুপুরের সংসদের কাছে যাননি? ওইখানে গিয়েছিলাম, ওরা ওর পিও বললো যে তোমরা এই সৌমিত্র খায়ের বললো যে তোমরা তৃণমূলকে ভোট দিয়েছো, তোমরা সেখানে যাও, আমরা দিতে পারবো না। तो मैं तो प्रधानमंत्री से पूछना चाहता हूं, क्या भारतीय जनता पार्टी में कोई इंसानियत नहीं बची है? क्या किसी इंसान की जिंदगी की कोई कीमत नहीं है? भगवान करे उसको समय से चिट्ठी मिल गई है, उसका स्वास्थ्य लाभ हो, उसको कैंसर के जो पीड़ित है, ग्रसित है, उसके अंदर उसको दर्द न हो, यह मैं मां काली से प्रार्थना करता हूं। কীর্তি আচার ভালো নাটকে, সেই নাটককে কীর্তি আচারকে জিজ্ঞেস করুন, এবং যদি চিকিৎসা না পেয়ে থাকেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, এমসে ভর্তি করে দেবো। নিউজ 18 বাংলা। বাংলাদেশের দিকে আবার নজর রাখবো। বাংলাদেশে সেখানে সংরক্ষণ নিয়ে পুরনো রায় প্রত্যাহার, সংরক্ষণ নিয়ে নতুন রায় ঘোষণা সুপ্রিম কোর্টে। 93% মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ, 5% মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষণ। অর্থাৎ 93% সেখানে মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ হবে, যেখানে 5% মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষণ এবং বাকি 2% অন্য শ্রেণীর জন্য। ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার নির্দেশ আদালতের। আর আদালতের এই রায় নিয়ে আশাবাদী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী। সুপ্রিম কোর্টের রায়টা আশা করছি আপামর বাংলাদেশের যে আপামর জনতা তারা অ্যাকসেপ্ট করবে। কোটা বিরোধী যে আন্দোলন ছিল, সেই আন্দোলনটা মূলত ছিল মুক্তিযোদ্ধা বা ভেটারেন্সদের যে কোটাটা ছিল সেটা নিয়ে, কিন্তু সেটা আমরা 5% ডেফিনেটলি সেটা 5% এসছে, কিন্তু বাকি যে কোটাটা আছে প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ, সেইটাকে কমিয়ে কিন্তু মাত্র 2% আনা হয়েছে। কাজে এটা কতটা অ্যাকসেপ্টেড হবে এটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। পরিস্থিতি পুরোপুরি ঠান্ডা হতে কিন্তু এখনো বেশ কিছুটা সময় লাগবে, কারণ এখনো কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং হবে বলেই আমার ধারণা। এবং এই সুপ্রিম কোর্টের রায় নিয়েও আবার নতুন করে কোন রকম কোন সমস্যা শুরু হয় কিনা সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। 21-এর মঞ্চ থেকেই বাংলাদেশের পরিস্থিতি নিয়েও বার্তা মমতার। বাংলাদেশে আটকে পড়াদের পাশে আছে রাজ্য, জানালেন মুখ্যমন্ত্রী। পাশে কেউ আশ্রয় চাইলে পশ্চিমবঙ্গের দরজা খোলা বলেও বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাংলাদেশের অশান্তি নিয়ে কোনো রকম প্ররোচনাতে পা নয়, শহীদ দিবসের মঞ্চ থেকেই বার্তা দেন তৃণমূল নেত্রী। বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে। অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে। বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই, আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই। আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ, সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে। আমরা দুঃখী, আমরাও খবর রাখছি। এক্স হ্যান্ডেলে বাংলাদেশ ছাড়া পড়ুয়াদের সব রকম সাহায্যের বার্তা। এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অশান্ত বাংলাদেশ থেকে 100-রও বেশি পড়ুয়া ও মানুষ ভারতে এ বাংলায় ফিরছেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, তিনি প্রশাসনকে বলেছেন যারা ফিরছেন তাদের সব রকমের সাহায্য ও সহায়তা করতে। আজ হিলি সীমান্ত দিয়ে 300 পড়ুয়া ফিরছেন, তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে নিরাপদেই ফিরতে পেরেছেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদের মধ্যে আমরা 35 জনকে ন্যূনতম সহায়তাও করেছি, আমরা ঐক্যবদ্ধ। আর বাংলাদেশ থেকে ফিরছেন পড়ুয়ারা, পেট্রোপল সীমান্ত থেকে 20 জন পড়ুয়া ফিরেছেন। হিলি সীমান্ত থেকে কিন্তু 322 জন পড়ুয়া ফিরেছে। অন্যদিকে আমরা নজর রাখবো চ্যাংরা বান্ধা সীমান্ত, সেদিকে বাংলাদেশ থেকে ফিরছেন পড়ুয়ারা। চ্যাংরা বান্ধা সীমান্ত হয়ে 441 জন পড়ুয়া। আর এবার মহদীপুর সীমান্ত, যেখানে মালদা 240 জন পড়ুয়া ফিরছেন।
ছাত্র বিক্ষোভের জের বাংলাদেশ ছাড়ছেন কাতারে প্রবাসী পড়ুয়ারা। রবিবার সকালে দূতাবাসের প্রচেষ্টায় 322 জন পড়ুয়া ভারতে এলেন। খুব বাজে পরিস্থিতি আছে, মানে খুব অ্যাটাকস হচ্ছে হস্টেলে, মানে স্টুডেন্টরা দঙ্গা করছে, মার্কেটের অবস্থা মানে খুব বাজে আছে। আমরাকে মানে ক্যাম্পাসটা বাইরে দিতে যাচ্ছে না, এমনি আছে। 200 to 300 স্টুডেন্টস। হ্যাঁ, সবাই চলে আসে। এমবেসিরা অ্যাসিস্ট্যান্ট প্রোভাইড করেছিল। अभी बांग्लादेश से आ रहे हैं। अभी बांग्लादेश में स्टूडेंट प्रोटेस्ट के चक्कर में सिचुएशन टेंस होने लगा था, तो इंडियन एम्बेसी का शुक्रिया कि हम लोग को टाइम पे इवैक्यूएट कर लिया गया, वरना टेंस सिचुएशन और हो सकता था। अभी वहाँ का माहौल टेंस्ड है और नहीं पता कितने दिन तक और चलेगा, लेकिन हम लोग इंडिया आके सेफ है, बेटर फील कर रहे हैं। অশান্ত বাংলাদেশ থেকে ফিরলেন 20 জন পড়ুয়া। পেট্রাপোল সীমান্ত হয়ে ফেরেন ডাক্তারি পড়তে যাওয়া 20 জন পড়ুয়া। বেশিরভাগ পড়ুয়াই কাশ্মীর ও গুজরাটের বাসিন্দা। সংরক্ষণ নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তাল বাংলাদেশ, তার মধ্যেই নিরাপদে দেশে ফিরলেন 20 জন পড়ুয়া। এরা হচ্ছে মেডিকেল স্টুডেন্ট, বাংলাদেশে এরা পড়তে যায়, পড়ার জন্য যায়, মেডিকেল কোর্স কমপ্লিট করার জন্য। ওখানে বাজেটটা অনেক কম, তা না হলেও আমাদের ইন্ডিয়ান 20,000-এর উপরে স্টুডেন্ট আছে ওখানে। তো এরা প্রতি বছরই যাতায়াত করে, বছরে এরা দুবার যাতায়াত করে, 6 মাস অন্তর অন্তর। আর এবার তো বাংলাদেশের ওই সিচুয়েশনের জন্য এরা চলে এসছে, একটা পরিস্থিতি খারাপের কারণে। তো এরা 20 জন ছিল। কালকের পর আজ ফের অশান্ত বাংলাদেশ থেকে ফিরছেন পড়ুয়ারা। চ্যাংড়াবান্ধা হয়ে ফিরলেন 441 জন পড়ুয়া। কালকের পর আজ ফের অশান্ত বাংলাদেশ থেকে ফিরছেন পড়ুয়ারা। চ্যাংড়াবান্ধা হয়ে ফিরলেন 441 জন পড়ুয়া। পেট্রাপোল থেকে ফিরেছেন 20 জন পড়ুয়া। হিলি সীমান্ত, সেখান থেকে 322 জন পড়ুয়া ফিরেছেন। বাংলাদেশ থেকে ফিরছেন পড়ুয়ারা। অশান্ত বাংলাদেশ ছাড়ছেন পড়ুয়ারা। চ্যাংড়াবান্ধা সীমান্ত, সেখান থেকে 441 জন পড়ুয়া ফিরেছেন। एक्चुअली हम ये सोच रहे थे कि हम वहीं पे स्टे करेंगे, लेकिन एक्चुअली जो हाई कमीशन ऑफ इंडिया है उन्होंने वहाँ नहीं माना। उन्होंने बोला कि आपको यहाँ से इवैक्यूएट करेंगे, और उन्होंने पूरी मदद की हमें इवैक्यूएशन में। हमारे पहले डरावना था, लाइक पेरेंट्स के साथ बात नहीं कर पा रहे थे बहुत दिनों से, नेट भी सब कुछ बंद था। बट इंडियन एम्बेसी से थैंक गॉड कि हम इंटरनेशनल चार्ज करके थोड़ा सा बात कर दिया हमने, तो कॉलेज वाले ने प्रोवाइड किया और इंडियन एम्बेसी ने भी थोड़ा हेल्प किया, तो सिक्योरिटी के साथ हम आ जाए। গন্ধ, রং ও খাঁটি ঝাঁঝ